পিনপুতন নিপুণতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো ফোনের আওয়াজ। বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুফি ফুফি কাঁদছে। আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম। চোখ খুলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্ধকারচ্ছন্ন বদ্ধ স্থানে। কিছু দেখতে পাচ্ছি না আমি। হঠাৎ দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘর। আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না। আয়নাতে প্রতিফলিত হচ্ছে ছোট্ট একটা বাচ্চার ছবি। এ তো আমি। এইটা তো আমার ছোটবেলার ছবি। হঠাৎ আমি এত ছোট কি করে হয়ে গেলাম? চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি। কাঁদতে লাগলাম চিৎকার করে, হাত পা ছুটছে, কিন্তু উঠে দাঁড়াতে পারছি না। কাঁদছি আর অস্পষ্ট কিছু উচ্চারণ করছি, কিন্তু কোনো কথা বলতে পারছি। হঠাৎ ঘরটা অদর বদর হয়ে গেল। নিজেকে আবার আবিষ্কার করলাম সেই ঘরে, যে ঘরে একসময় আমি, মা আর বাবা থাকতাম। আমি বিছানায় শুয়ে হাত পা ছুড়ে কাঁদছি, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ দৌড়ে ঘরে প্রবেশ করলো মা বাবা। তাদের দেখে আমি চমকে গেলাম। মা আমাকে কোলে তুলে নিল। মা আমাকে দোলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে। বাবার আজগুবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম। বাবাকে দেখে আমি প্রচণ্ড রকমের খুশি হয়। বলতে ইচ্ছে করছিল, বাবা বাবা তুমি এসেছো, এতদিন তোমার জন্য অপেক্ষা করছি আমি। তুমি বলে আকাশে তারা হয়ে গেছিলে, কিন্তু কই, এই তো আমার সাথে তুমি। আর ছেড়ে যেও না প্লিজ আমায়। টপ করে এক ফোঁটা পানি আমার চোখ বেয়ে নেমে পড়লো। হঠাৎই সব কিছু আবদল বদল হয়ে গেল। আমি আবার চলে আসলাম সে অন্ধকার স্থানে। কি হচ্ছে আমার সাথে? আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম। মুখ দিয়ে কথা বলতে পারছি না যে। অন্ধকারের মাঝে আলো বেশ ছিটিয়ে হঠাৎ এক মানব অবয়নম ফুটে উঠল। দেখলাম বাবা দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসিখানা মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি, কিন্তু আমি ব্যর্থ। ছোটবেলায় এক অজানা ঝড়ে বাবাকে হারিয়ে ফেলেছি। এরপর আর চোখে দেখা হয়নি। আজ তাকে দেখে কতটা তৃপ্তি হচ্ছে বলে বোঝানো অসম্ভব। আমি হামাগুড়ি দিয়ে ছুটে চলছি বাবার, ততটাই দূরে সরে যাচ্ছে তার অববয়। আমি ঝাপসা দেখতে পাচ্ছি, পানিতে চোখ টমটুষ্টু হয়ে গেছে। বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর, কিন্তু তা কিছুতেই সম্ভবপর হচ্ছে না। হঠাৎ আলো তীব্রতার কমতে লাগলো। বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে। আমি হাত বাড়িয়ে আছি। বাবা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল। কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি বুক ভরা হাহাকার নিয়ে বসে আছি। চোখে যেন এখন দেরি তারপর হয়ে গেল। পানি ঝরছে না। এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, কিন্তু যখন মনে পড়ছে সব অতীত, তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সব দুঃখ কষ্ট ভেতরে জমে জমে পাহাড় তৈরি করছে, কিন্তু এক ফোঁটা কষ্ট বের করতে পারছি না। লাফিয়ে উঠলাম আমি। ঘেমে গেছি একেবারে। চারপাশে তাকে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। স্বস্তিত্বের একটা নিঃশ্বাস ছাড়লাম আমি। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম। নিজের বালিশের দিকে তাকালাম, ভিজে নাজেহাল হয়ে গেছে। তখনই আমি শুনতে পারলাম কোনো আপ আপ করে আওয়াজ। আমি নিচের দিকে তাকালাম, দেখে আয়েশার মেয়ে নিশি বসে বসে খেলছে আর উল্টাপাল্টা কিছু বলছে। আমি বিছানা ছেড়ে নিচে নামলাম, হাড়ু গেড়ে বসলাম নিশির সামনে। ও হা করে তাকিয়ে আছে আমার দিকে। এতদিন ওর চেহারা ভালো করে দেখিনি, আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা। ওর চোখগুলো খুব মায়াবী। হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা মারা গেছে। মেয়েটা যখন বুঝতে শিখবে, তখন তার ভেতরে আমার মতো হাহাকার কাজ করবে। আমি বুঝি বাবা না থাকার কষ্ট। একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে। ভাবতে ভাবতে নিজের অজান্তে 2 ফোঁটা জল চোখ বেয়ে নেমে পড়ল। হঠাৎ নিচে তার হাত বাড়িয়ে আমার মুখের উপর রাখলো। তার স্পর্শ আমি ঘোর থেকে বাস্তবে ফিরে আসলাম। নিচে তার ছোট্ট আর কোমল হাত দিয়ে আমার চোখে পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দে উচ্চারণ করলো, বাবা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। আমি কি করছিলাম এতদিন? এমন একটা ফুটফুটে পরের মতো মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম। ও তো আমারই মেয়ে। এমন একটা মেয়ে পেয়েছে, এটা আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। কজন এমন মেয়ে পায়? আমার চোখ দিয়ে অঝরে খুশির জোয়ার বইতে লাগলো। কোলে তুলে নিলাম নিশিকে, কপালে একটা চুমু দিয়ে বসলাম। সরি মা, সরি। তোকে এতদিন খুব কষ্ট দিয়েছি, আর দেব না। তুই আমার মেয়ে মা, তুই আমারই মেয়ে। আরেকবার বাবা বল। মেয়েটা আবার অস্পষ্ট শব্দে উচ্চারণ করলো, বাবা। আমার প্রাণটা জুড়ে গেল। আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধহয় বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক, নিশি নিশি। নিশিকে খুঁজছে সে।
খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল সে। দৌড়ে সে ছোঁ মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে। মাথা নিচু করে ভিজে গলায় বলতে লাগলো, দয়া করে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দেব না, ক্ষমা করে দিন। কথাটা বলে আঁচলের মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা। যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। হয়তো সে ভাবছে আমি নিশিকে বোকা মারার জন্য কোলে তুলে নিয়েছি। নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করছিলাম আমি এত নিকৃষ্ট কি করে হলাম? আয়েশা তো আমার স্ত্রী, ওকে নিজে থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। মেয়েটার কি দোষ? ও তো এখনো বাচ্চা মেয়ে। বিয়ের 2-3 বছর পরে তার স্বামী মারা গেল। সে স্বামীর সুখও ঠিকভাবে পায়নি। মায়ের কাছে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না, শুধু তার দেহই চাইতো, মনের দিকটা বিবেচনা করতো না। আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না। আয়েশা আমার স্ত্রী, ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দেব। ও আমার অর্ধাঙ্গিনী। মেয়েটা খুব সহজ সরল। আমার না করার পর তিনি তাকায়নি আমার দিকে, আমাকে খুব ভয় পায়। আমি আমার ভুল এতদিন বুঝতে পারলাম। আমি ছুটে গেলাম আয়েশার রুমের দিকে। বাইরে থেকে কাঁদার আওয়াজ আসছে। কতটা কষ্ট না তাকে দিয়েছি আমি। আমার নিজের কষ্ট হচ্ছে এখন। আমি দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম তার সামনে, পেছন থেকে জড়িয়ে ধরে ওকে। ও প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঘুরে যখন আমার দেখে তখন ভয়ের জন্যই বেশি অবাক হয়।